নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো অষ্টবর্গ কিভাবে তৈরি হয় বা তৈরি করবেন, তার যে রেখা কিভাবে প্রতিটা গ্রহর অবস্থান ভেদে রেখাপাত করতে হয়, তার নিয়ম বা সূত্র যাই বলুন, এই থেকে কিন্তু জীবনে অনেক কিছু জানা যায়। গোচরে যখন এই রেখাপাতের সংখ্যায়, সেই গ্রহের সংখ্যায়, সেই গ্রহের কতটা রেখাপাত আছে, কত রেখাযুক্ত বা কোনভাবে কত রেখাযুক্ত, তখন কিন্তু সেই ফলটা ভালো জানা যায়। মানে জানা যায় বলতে বোঝাও যায় এবং জানাও যায় যে আমার এই গ্রহটা এই জায়গায় এসেছে, এই মানে রেখাপাতে এসেছে, বা রেখাপাতের যে সমষ্টি হবে, আমি এখন শুধু রেখাপাতগুলো দেখাচ্ছি, তারপর সমষ্টি দেখাবো, তারপরে আপনার গোচরে আসলে কীরকম ফল দেবে এবং সামগ্রিকভাবে যে অষ্টবর্গর যে ফল, অর্থনৈতিক বলুন, কর্ম বলুন, সব জায়গা থেকেই আমি আপনাদের মানে দেখাবো যে কার ভাগ্যে কীরকম, মানে একটা অক্ষরের রেখাপাতের যে সমষ্টিটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনি যেই জায়গা থেকে ধরুন দ্বিতীয় থেকে যদি জানতে চান, তাহলে বুঝতে পারবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে। দ্বিতীয় থেকে অর্থ, আত্মীয়, এইসব বোঝায়। তৃতীয় থেকে বোঝা যাবে ভাই বোন। চতুর্থ থেকে মা, গৃহ সংসার। পঞ্চম থেকে বিদ্যা, বুদ্ধি, ভালোবাসা, প্রেম। ষষ্ঠ থেকে রোগ, ভোগ, ওষুধ, বিসুখ, ঋণ, নানা রকম। সপ্তম থেকে বিবাহ, ব্যবসা, বাণিজ্য। অষ্টম থেকে মৃত্যু এবং হঠাৎ পাওনা, এবং নবম থেকে ভাগ্য এবং উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক জীবন। দশম থেকে কর্ম, পিতার সম্পর্কে। একাদশ থেকে সাকসেস হবে কি না, এবং দ্বাদশ থেকে হসপিটাল, বিদেশ যাত্রা হবে কি না। এই রেখাপাতের মাধ্যমে, যদি রেখাপাত আপনার সেই রাশি চক্রে, মানে সেই রাশি, ধরুন কারো রাশিচক্রে 30টা, মানে এই রেখাপাতের পর যখন সমষ্টি করা হবে সমস্ত গ্রহের রেখাপাত, তখন দেখো কারো হলো 30টা রেখা, একটা রাশিতে, ধরুন মকর রাশিতে 30টা রেখা। তাহলে লগ্ন যদি মেষ হয়, যে এখানে লগ্ন মেষ আমি করে রেখেছি, লগ্ন যদি মেষ হয়, এখানে না, লগ্ন এখানে কুম্ভ, লগ্ন করে রেখেছি আপনার কর্কট লগ্ন যদি হয়, সপ্তমে ধরুন বৃহস্পতি আছে, এবার রেখাপাত যদি সপ্তমে 30 থাকে, 30, তাহলে আপনার বিবাহ কিন্তু ভালো হবে। এটা জানা যাবে যে 25-এর উপরে যদি সেই রেখা থাকে, তাহলে বিবাহ কিন্তু ভালো হবে, এবং বিবাহর যে পরিবেশ সেটাও কিন্তু ভালো থাকবে। এইভাবেই সমস্ত ভাবে রেখাপাত দ্বারা বা রেখাপাতের সমষ্টিগত দ্বারা বা গ্রহরা যখন ওই রেখাপাতে আসবে, তখন আপনি সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন। আজকে আপনাদের দেখাবো চন্দ্রের অষ্টবর্গ রেখাপাত করবেন কিভাবে। প্রথমে বলে রাখি যে আমার মোবাইল নম্বর 9333, দেখুন 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন, এবং যে কোনো সমস্যার সমাধান, সেটা শিক্ষা বলুন, কর্ম বলুন, বিবাহ বলুন, উচ্চশিক্ষা, গৃহ সংসার, বৈবাহিক জীবন, যে কোনো সমস্যা স্বল্প মূল্যে সঠিক উপায়, সঠিক বস্তু দ্বারা কিন্তু করে থাকি, এবং যাদের জীবনে নানা সমস্যা, তারা অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করতে পারে। এই অষ্টবর্গটা আমি শেখাচ্ছি এই কারণে, অনেকেই হয়তো শেখায় না বা শেখাবার চেষ্টা করে না, কারণ সবাই ভাবে যদি কাউকে শিখিয়ে দিই, সে যদি আমার থেকে ভালো হয়ে যায়, এরকম চিন্তাধারা যদি মানুষ করে, তাহলে কিন্তু কোনো জিনিস এগোয় না। আপনি সবসময় মনে রাখবেন যে বিদ্যা দান করলে বিদ্যা কিন্তু বাড়ে। বিদ্যা বা জ্ঞান
বিদ্যা বা জ্ঞান এমনই একটা জিনিস যা চোরে তো চুরি করতেই পারে না, কিন্তু এটা যত আপনি দান করবেন ততই আপনার বিদ্যা বুদ্ধি বাড়বে। তো এখানে অনেকে শেখাতে চায় না, যে ভাবে সে যদি শিখে যায় তাহলে সে যদি আমার থেকে বড় হয়ে যায়, অনেক জ্যোতিষীর ভাবনা সেগুলো। কিন্তু আমি সেই পথে যাই না। আমি চাই জ্যোতিষশাস্ত্রটা সবার ভেতর ছড়িয়ে পড়ুক, সবাই জানুক বুঝুক, এবং অন্য অন্য জ্যোতিষ যারা ফট জ্যোতিষ তাদের কাছে গিয়ে যাতে তারা অসুবিধায় না পড়ে। সেই জন্যেই এই জ্যোতিষ শেখানো, বা শেখানো বলতে আমি যেইটুকু জানি, কারণ জ্যোতিষ হচ্ছে মহাসমুদ্র। সমুদ্রের থেকে আমি যেইটুকু সংগ্রহ করেছি, কিংবা আমার যে এই 25 বছরের অভিজ্ঞতা জ্যোতিষের উপর, বা যেসব ক্লায়েন্টদের দেখে যেই অভিজ্ঞতাটা লাভ করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব বা করতে চাই, যাতে আপনারা পরবর্তীকালে কেউ যদি এই শাস্ত্র নিয়ে পড়াশোনা করে প্র্যাকটিস করে, তাদের যাতে উপকার হয়, এবং অন্য অন্য যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে তাদের একটা ভালো ধ্যান ধারণা আছে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভালো হবে এবং উপকারী হবে। আসুন আজকে আপনাদের জানাই চন্দ্রের মহারাষ্ট্রবর্গের রেখাপাত। ধরুন এই যে চন্দ্ররেখা, মহারাষ্ট্রবর্গের রেখা আমি করে এখানে রেখে দেখি চন্দ্রের অষ্টবর্গের রেখাপাত। কটা রেখাপাত হবে না, 49টা। 49টা রেখাপাত হবে। এখানে সব গ্রহ লিখে রেখেছি: রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, লগ্ন। এই 7টা গ্রহ আর লগ্নকে নিয়ে হচ্ছে 8টা। এবার চন্দ্র যেহেতু, চন্দ্র যেখানে থাকবে সেখান থেকেই গণনা করতে হবে, মানে রেখাপাত করতে হবে চন্দ্র কোথায় থাকবে, এবং চন্দ্র যেখানে থাকবে সেখানেই এক ধরে চলতে হবে, মানে প্রথম ঘর ধরে চলতে হবে। যেহেতু এটা চন্দ্রের, রবির দিন দেখুন রবি যেখানে ছিল সেখান থেকে এক ধরে, যে কোনো গ্রহ রেখাপাত যখন করবেন সেই গ্রহ যেখানে থাকে অবস্থান করছে জন্মকালীন, সেখান থেকেই আপনাকে রেখাপাতের সূচনা করতে হবে, সে যে কোনো গ্রহের রেখাপাতই হোক না কেন। তাহলে আজকে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন চন্দ্র কুম্ভে বসে আছে, তাহলে কুম্ভ হচ্ছে এখানে, তাহলে এইখান থেকেই শুরু করতে হবে। তাহলে প্রথমে আসি চন্দ্রের রেখাপাতে রবি গ্রহের রেখাপাত কোথায় কোথায় পড়বে। প্রথমে 3, 6, 7, 8, 10, 11 রবির 3, 6, 7, 8, 10, 11 এইটা হচ্ছে রবি। ধরুন এইটা যদি কুম্ভ, যদি চন্দ্র থাকে, যে দেখাচ্ছি চন্দ্র কুম্ভে আছে, এটা যদি 1 হয়, কত বলছে না এখানে রবির 3, 6, 7, তাহলে 1, 2, 3, তাহলে এখানে রবির ঘরে, এই রবির পাশে এই যে রবির জায়গায় 1 দিলাম, রবির জায়গায় 1 বসালাম। তাহলে 3-এর পরে কি বলছে 6, 3, 4, 5, 6, এখানে রবির, এই যে রবি আছে, রবির নিচে একটা দাগ দিলাম, যেহেতু এটা রবির করা হচ্ছে চন্দ্রের অষ্টবর্গে রবির রেখাপাত। এবার হচ্ছে 7, তারপরের ঘরই 7, দেখুন রবি এখানে আছে, এই যে রবি, এই 7 দিলাম। তারপর হচ্ছে 8 রবি কোথায় আছে, এখানে আছে, দেখুন এখানে 8-এ দাগ দিলাম। তারপরে কোথায় বলছে 10, 8, এটা 9, এটা 10, 10-এ রবি কোথায় আছে না এখানে আছে, এই একটা দাগ দিলাম, তাহলে আমি একটা দাগ দিলাম, হলো। এবার হচ্ছে 11, তারপরের ঘরে হচ্ছে 11, এই যে এটা 11-র নিচে, রবির নিচে একটা দাগ দিলাম। এবার আসছি চন্দ্রর ঘরে চন্দ্র মানে রেখাপাত করতে হবে। তাহলে কুম্ভতে চন্দ্র আছে, যেখানে দেখালাম কুম্ভতে চন্দ্র, তাহলে চন্দ্র হচ্ছে রেখাপাত, চন্দ্রের রেখাপাত এবার করতে হবে। দেখুন এখানে লিখে রেখেছি 1, 3, 6, 7, 10, 11 চন্দ্রের রেখাপাত এই ঘরগুলো হবে। তাহলে 1 হচ্ছে কুম্ভ, তাহলে চন্দ্রের পাশে একটা, তারপরে কত বলছে 3, 6, 7, তাহলে এই যে 3 একটা দিলাম চন্দ্রের, এই যে 3-এ চন্দ্রের একটা দিলাম, চন্দ্রের যেহেতু হচ্ছে 3, তারপরে কি বলছে না 6, 4, 5, 6, এই চন্দ্রের এখানে দিলাম একটা, দেখুন এই চন্দ্রের, যেহেতু এটা চন্দ্রের হচ্ছে, রবিরটা হয়ে গেছে, বা চন্দ্রেরটা হচ্ছে চন্দ্র, তাই 6-এর পরে 7, এই যে এখানে দেখুন 7, এখানে দিলাম একটা চন্দ্রের নিচে, যেহেতু চন্দ্রের হচ্ছে, চন্দ্রের গ্রহর রেখাপাত হচ্ছে। তারপরে 10, তাহলে এখানে যদি 7 হয়,
এইখানে 7, 8, 9, 10, এখানে 10 চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। দেখুন চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। এবার হচ্ছে 11, এই পাশে হচ্ছে 11, এই দেখুন ধনু হচ্ছে 11, এই 11তে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম। এবার আসছে মঙ্গলের রেখাপাত। তাহলে কুম্ভ যেহেতু চন্দ্র অষ্টবর্গ হচ্ছে, সেহেতু মঙ্গলের রেখাপাত করতে হবে। তো মঙ্গল চন্দ্র অষ্টবর্গে কোথায় কোথায় রেখাপাত করবে দেখুন, 2, 3, 5, 6, 9, 10, 11। তাহলে 2, কুম্ভ যদি চন্দ্র 1 হয়, এই যে চন্দ্র 1, কুম্ভেতে 1 চন্দ্র দেখুন জন্মকালীন, তাহলে 2 এখানে মঙ্গলের নিচে একটা, 3 এই মঙ্গলের নিচে একটা, 3-এর পর আসছে 5, 4, 5 এখানে মঙ্গল, এইখানে আছে একটা, 5-এর পর আসছে 6, এইখানে 6 মঙ্গলের নিচে একটা, এই দেখুন মঙ্গলের নিচে একটা, এক দাগ দিলাম। এরকম পরপর দাগ দিয়ে আসতে হবে। 6-এর পর হচ্ছে 9, তাহলে 6, 7, 8, 9, তাহলে এইখানে মঙ্গলের নিচে একটা দাগ দিতে হবে, যেহেতু মঙ্গলের রেখাপাত হচ্ছে চন্দ্রের অষ্টবর্গে। এবার হচ্ছে কি 10, 11, এই 10 এখানে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম, এই যে এখানে মঙ্গল, এখানে একটা দাগ দিলাম, 11 এখানে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম। এবার আসছে বুধের ক্ষেত্রেও সেম, 1, 3, 4, 5 এখানে দেখুন বুধের লিখে রেখেছি, 1, 3, 4, 5, 7, 8, 10, 11। তাহলে বুধে যদি 1-এ হয়, তার মানে কুম্ভ হচ্ছে 1, এই যে চন্দ্র কুম্ভে আছে, তাহলে চন্দ্র যেহেতু অষ্টবর্গ, তাহলে চন্দ্র থেকেই 1 হবে, তাহলে বুধ এখানে তাহলে বুধের নিচে একটা দাগ দিলাম। 3-এ 1, 2, 3 এখানে বুধের নিচে 3, কোথায় বুধ, এইখানে একটা দাগ দিলাম। এবার হচ্ছে 4, এখানে 4 বুধের নিচে 4-এ একটা দাগ দিলাম। তারপরে হচ্ছে 5, 5-এ বুধের নিচে 4-এর পরে 5 বুধ আছে, এখানে একটা দাগ দিলাম। তারপরে হচ্ছে 7, 5-এর পরে সোজা চলে গেল 7, 7-এ এটা হচ্ছে 6, এটা 7, 7-এ বুধের নিচে এই যে বুধ, এই দেখুন এই যে বুধের নিচে একটা দাগ দিলাম। তাহলে 7-এর পর হচ্ছে 8, এই যে বুধ এখানে 8 একটা দাগ দিলাম বুধের নিচে। তারপরে হচ্ছে 10, এই 9 নেই 10, এই 10-এ বুধের নিচে, যেহেতু বুধের হচ্ছে এই যে 10, দেখুন এখানে বুধের নিচে একটা দাগ দিলাম। তারপর হচ্ছে 11 বুধের নিচে, এই যে বুধের নিচে একটা দাগ দিলাম। এটা হয়ে গেল বুধের অষ্টবর্গ, মানে চন্দ্রের অষ্টবর্গে বুধের রেখাপাত। এবার আসবে বৃহস্পতির রেখাপাত। কোথায় বৃহস্পতি, দেখুন বৃহস্পতির রেখাপাত কোথায় কোথায় করতে হবে একবার দেখিয়ে দিই। বৃহস্পতি হচ্ছে 1, মানে প্রথম ঘর, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দশম, একাদশ। তাহলে চন্দ্র যেহেতু কুম্ভেতে, তাহলে 1-এ বৃহস্পতির একটা দাগ, এই 1-এ কুম্ভ যেহেতু 1 চন্দ্র 1-এ অবস্থান করছে। এবার হচ্ছে 2, এখানে 2 বৃহস্পতির নিচে একটা দাগ, এইটা 1, এইটা 2 এটা হবে, এই বৃহস্পতির নিচে একটা দাগ, এই যে 2 মিন হচ্ছে 2। এবার 4, তাহলে 1, 2, 3, 4 এখানে বৃহস্পতির নিচে একটা দাগ। তারপরে হচ্ছে 7, 4, 5, 6, 7 এখানে বৃহস্পতির নিচে একটা দাগ। 7-এর পরে হচ্ছে 8, এইখানে বৃহস্পতির নিচে, এই দেখুন এখানে বৃহস্পতির নিচে একটা দাগ। তাহলে 8 হলো। এবার 9, এখানে 10 বলছে, 10-এ দাগ দিতে বলছে একটা দাগ, আর 11-তে এই বৃহস্পতির নিচে একটা দাগ, এই হয়ে গেল। এবার আসছি শুক্র চন্দ্রের অষ্টবর্গে শুক্রের রেখাপাত। শুক্র কোথায় কোথায় বলছে দেখুন, 3, 4, 5, 7, 9, 10, 11। তাহলে 3, চন্দ্র যেহেতু এখানে অবস্থান, এটা 1, 2, 3 এখানে শুক্রের নিচে ওটা একটা দাগ হবে। আবার কি বলছে 4-এ এখানে শুক্রের নিচে শুক্র এখানে একটা দাগ হবে। আবার বলছে 5-এ শুক্রের নিচে একটা দাগ। 5-এর পর 7, এই 6, এই 7-এ শুক্রের নিচে একটা দাগ। তারপরে 9, 7, 8 এখানে 9-এ শুক্রের নিচে একটা দাগ, এই দেখুন 9-এ শুক্রের নিচে একটা দাগ।
এরমভাবে অষ্টবর্গটা করতে হবে। 9-এর পরে বলছে 10, এই 10-এ শুক্রের নিচে একটা দাগ, যেহেতু শুক্রের গ্রহ রেখাপাত হচ্ছে চন্দ্রের অষ্টবর্গে। এবার বলছে 11 ঘরে, তার মানে এইটা 11 ঘর, এখানে শুক্রের নিচে এই শুক্র লেখা আছে, এর নিচে একটা দাগ। দ্বাদশে দাগ নেই। এবার আসছি শনি। দেখুন শনি 3, 5, 6, 11, তাহলে এটা যদি 1 হয় কুম্ভ, যেহেতু চন্দ্র কুম্ভে অবস্থান করেছে জন্মকালীন, এই দেখুন এই যে কুম্ভে চন্দ্র, এই যে কুম্ভে চন্দ্র, এটাকেই 1, যেহেতু চন্দ্রের অষ্টবর্গ, তাহলে কোথায় বলছে 3, 1, 2, 3, এখানে শনির নিচে একটা দাগ। বলছে 5, 3, 4, 5, এখানে শনির নিচে একটা দাগ। তারপরে বলছে 6, এখানে শনির নিচে একটা দাগ। তারপরে কি বলছে 11, সোজা এখানে চলে আসলাম, এখানে শনির নিচে, এই যে এখানে চলে আসলাম, সোজা শনির নিচে একটা দাগ। এবার আসছি লগ্ন। লগ্নের রেখাপাত, লগ্ন রেখাপাত কোথায় করতে হবে না 3, 6, 10, 11, তাহলে 1, 2, 3, তাহলে 3-এর লগ্ন কোথায় আছে, এখানে আছে একটা দাগ। 6, 3-এর পর 4, 5, 6, এখানে লগ্ন কোথায় আছে, লগ্নে একটা দাগ, এই দেখুন একটা দাগ। 6-এ একটা দাগ, এইখান থেকে 6, এইখান থেকে 6, 1, 2, 3, 4, 5, 6, কর্কট। 3 হচ্ছে মেষ। আর কোথায় বলছে 10-এ, তাহলে 10 কোথায়, এটা এই যে এখানে 10-এ লগ্ন কোথায় আছে, এইখানে আছে লগ্ন, লগ্নের নিচে একটা দাগ। আর কোথায় আছে না 11-এ, 11-এ লগ্ন কোথায় আছে, এইখানে আছে, এইখানে আছে 11-এ, 10-এর পর 11-এ, এই যে লগ্ন, একটা দাগ আমি দিলাম। এই হয়ে গেল চন্দ্রের অষ্টবর্গের রেখাপাতের নিয়ম। মানে কোনো গ্রহ যেখানেই অবস্থান করবে জন্মকালীন, সেখান থেকে সেই গ্রহের মানে রেখাপাত শুরু হবে। যেহেতু আমি চন্দ্রের যে লিখে রেখেছি, চন্দ্রের একাদিন রবির দিন, রবিরটা দেখিয়েছে যে রবি, রবি দেখুন রবির নক্ষত্রে দেখুন রবি 1, 2, 3, 4, কিন্তু চন্দ্রের বেলায় দেখুন রবি 3, 6, 8, 10, 11-তে হচ্ছে, পাল্টে যাবে। এরকম সব গ্রহের ক্ষেত্রে সব গ্রহের নক্ষত্রের যে দাগ পড়বে মানে গ্রহের, সেটা আপনাকে আমি দেখাবো এবং কি করে করতে হয় সেটাও দেখাচ্ছি। সর্বশেষে আমি কি করব না, এই যখন এই আজকে চন্দ্র দুটো দেখালাম, রবি আর চন্দ্র দুটো দেখানো হলো গ্রহের, এখনও বাকি আছে আপনার 6টা লগ্ন সমেত। এই 6টা গ্রহের যখন দাগ দেওয়া হয়ে যাবে, তখন এক একটা গ্রহের নিচে কটা করে রেখা হয়েছে সেটাকে আমি কাউন্ট করব। ধরুন এই মঙ্গলে, এই মেষে যদি মঙ্গলে দেখা গেল 5টা রেখা কাউন্ট হয়েছে, 5বার দাগ দেওয়া হয়েছে, তাহলে এটাকে 5 করব। চন্দ্রের নিচে দেখা গেল 3টে হয়েছে, তাহলে 3, এবং এই যতগুলো এই যে আছে 3টে 7টা গ্রহ আর লগ্ন মিলিয়ে সবার যে লগ্ন, সবার যে রেখাপাত হবে তার যোগফল আমি একটা জায়গায় লিখব। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে ফলাফল। এবার যেহেতু আপনার লগ্ন, এই যে এখানে যেহেতু লগ্ন এটা হয়, তাহলে মেষ হচ্ছে 10ম, তো 10মে যদি গ্রহ রেখাপাত বেশি হয় তাহলে মনে করবে আপনার কর্মভাগ্য কিন্তু শুভ হবে। সেই সময় যদি মেষে, ধরুন মেষের মঙ্গল 5টা রেখাযুক্ত, সেই সময় গোচরে যখন মেষে আসবে মানে মঙ্গল 5টা রেখাযুক্ত মঙ্গল থাকবে, সেই ক্ষেত্রে আপনার কর্ম কিন্তু দারুণ সফলতা লাভ করবে এবং যে কোনো যেই কাজ করছে সেই কাজের উপর কিন্তু তার প্রতিপত্তি, প্রভাবপত্তি, উচ্চ মানে যাকে বলে আর কি মানে পদোন্নতি, সব কিছুই কিন্তু ঘটবে। এটা আমি রেখাপাতের সমস্ত কমপ্লিট হলে রেখাপাত, তারপরে আপনাদের এই ফলাফলগুলো, অষ্টবর্গের ফলাফল কীভাবে জানা যায় বা জানতে গেলে কি করতে হয় সেগুলো আপনাদের আমি জানাবো। এটা রেখাপাতটা যদি সম্পূর্ণ না করা হয় তাহলে ফলাফল জানাটা বৃথা হয়ে যাবে, কারণ ফলাফল সম্বন্ধে
তখন ভালো বুঝতে পারবে না। কিন্তু রেখাপাত যদি হয়ে যায়, রেখাপথের সমষ্টি যদি হয়ে যায়, তখন আমি এই যে করে রাখলাম রেখাপাত, তাতে লিখে রাখবো কোথায় কত গ্রহ, লিখে কোথায় কটা রেখা যোগ হয়েছে সেটা দেখে পরবর্তীকালে এই যে জন্ম ছক সেটা ওপর রেখা সংখ্যা লিখে আমি আপনাদেরকে ফলাফলটা বলবো। তাতে আপনাদের সুবিধা হবে বুঝতে এবং আপনাদের জানতেও সুবিধা হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর তো জানেনই, 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বর যোগাযোগ করবেন এবং জ্যোতিষ বিষয়ে জানতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা যদি শিখছেন বা শিখেছেন আরও শিখতে চান তাদের পক্ষে কিন্তু এই ভিডিওগুলো, কারণ অনেকে আছে আমি দেখেছি এসে অনেক কথাই বলে কিন্তু আসল জিনিস কেউ শেখাতে চায় না। কিন্তু আমি একটু অন্যরকম, আমি চাই আমি যেটুকু শিখেছি সেটুকু যেন আরও সবাই জানুক আমার অভিজ্ঞতার কথা, বা আমি যেটুকু জানি। আমি এই বলছি না যে আপনি সব জানি বা সব বুঝে ফেলেছি বা সব করে ফেলেছি, তা কিন্তু নয়। কারণ জ্যোতিষ শাস্ত্র হচ্ছে মহাসমুদ্র, সেখানে সাঁতার কাটা পারাপার হওয়া মানে পারাপার হওয়া যায় না মহাসমুদ্রে। আর সেইখান থেকে যদি এক ঘটি জল কি এক বালতি জল তোলা যায় তাই অনেক। আমরা ধরুন সেই পর্যায়ে পড়ি, তবে যেইটুকু শিখেছি আপনাদের আশীর্বাদে বা ক্লায়েন্টের যে ক্লায়েন্টরা আসে তাদের ছকের যে বিচার করে যে অভিজ্ঞতাটা সেটা আপনাদেরকে শেয়ার করছি, এর মাধ্যমে যাতে আপনারাও ভালোভাবে ব্যাপারটা বুঝেন, জানেন, যাতে ঠকবাজ জ্যোতিষের কাছ হইতে আপনারা মানে অপকার না হয়, এটাই আমার মূল বক্তব্য। সেটা আপনারা যদি আমার কাছে আসেন তাতেও আমি খুশি, না আসলে তাতেও আমার খুশি। কেননা ভাগ্য বলে একটা জিনিস আছে, ভগবান যদি দেয় কিন্তু সে আমার খাওয়া পড়ার কোনো দিনই অভাব হবে না। আর যদি খাওয়া পড়ার অভাব লেখা থাকে তাহলে কিন্তু আমি হাজারো চেষ্টা করলেও কিন্তু এই খাওয়া দাওয়ার অভাব থেকে দূর ঘুচাতে পারবো না। কারণ এটা ভগবানের দোয়া, ভগবানের দোয়া জিনিসের উপর হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নেই বা কারো নেই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।